একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি ওই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। ওর গাড়ির চাবিটা নাওনি, না নিয়ে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। এই শোক, এই দুঃখ ও কিছুতেই ভুলতে পারছে না। প্লিজ আপনি বিশ্বাস করেন, আমি ওকে বাড়ি থেকে বের করে দেইনি। আমাদের দেশে একটা বড় প্রবলেম হচ্ছে, কিছু সংখ্যক শ্রমিক ইউনিয়নের লিডার পুরো বিজনেসটাকে চিমনি করে রাখে। আফজাল সাহেব তাদের মতোই একজন। হ্যাঁ, কিন্তু তুমি তো ওনার জন্য লস করছো। হঠাৎ করে ওর মাথায় ভূত চেপেছে, আমাকে ওদের একটা গাড়ি গিফট করবে, আর গাড়িটা না নেওয়াতেই তো এত বড় একটা নাটক ঘটে গেল। আপনি না গলাতে আসছেন কেন? হ্যাঁ, মাল খাচ্ছেন খান, মাতবুরি দেখায়েন না। আর একটা কথা বললে তোকে খাট ধরে এখান থেকে বের করে দেবো। কিভাবে শাসালো আপনি দেখলেন? ওই শাসালো পর্যন্ত আর কিচ্ছু করতে পারবে না, ওদের ভয় পাবে না। যত পুতু পুতু করবে তত তোমার ঘাড়ে উঠে বসবে। আরে এই মেয়ে তো চমৎকার রান্না করে, আজও খুব ভালো হয়েছে। বেশ ভালো হয়েছে, কিন্তু শুধু রান্নার মধ্যে আটকে থাকলে চলবে না, তোমাকে আর অন্য কিছু শিখতে হবে। আপনি আমার জায়গা বলবেন, ঠিক তাই করবো। তোমার কি করতে হবে জানো? এই করুন চলুন, তারপরে কি কি সব বলে না, এসব বলা বাদ দিতে হবে। শুদ্ধ বাংলায় কথা বলতে শিখতে হবে। আয়শা যায় ম্যাডাম। আয়শা যায়, কন্ট্রোল করো। শুদ্ধ ভাষায় কথা বলা প্র্যাকটিস করো। তুমি না শিক্ষিত নেই। ডিগ্রিতে তোমার সাবজেক্ট কি ছিল? কমার্স। তুমি কমার্স থেকে পাশ করে গার্মেন্টসে কেন কাজ করতে? কি করবো আপা? সরি, কি করব, ভালো চাকরি পাচ্ছিলাম না, গ্রামে লেখাপড়া করছি। করছি না, করেছি। সরি ম্যাডাম, করেছি। তোমার কম্পিউটার শেখা কতদূর? আর এক সপ্তাহ হলেই হয়ে যাইব। সরি, হয়ে যাবে। এক্সেল জানো? শোনো, আমি তোমাকে একটা ভালো কাজ দেব, আমার বিশ্বাস তুমি কাজটা পারবে, কিন্তু এই কাজটা করতে হলে তোমাকে আরেকটা কাজ করতে হবে। কি ম্যাডাম? কৌশল। তোমাদের গ্রামীণ ভাষায় যাকে বলে ছলাকলা, কি ধরনের ছলাকলা করতে হবে সেটা আমি তোমাকে শিখিয়ে দেব। আমি তোমাকে অন্যায় কিছু করতে বলবো না, জীবনটাই একটা ছলাকলা। জন্ম থেকে মৃত্যু অবধি এক এক সময় এক এক সিচুয়েশনে আমরা এক এক ধরনের ছলাকলা করি। আসলে করতে হয়। তোমার নিজের জীবন থেকে নিশ্চয়ই শিখেছ। সুতরাং এটাও তোমার সেরকমই একটা কৌশল। আর হ্যাঁ, তোমার এই গেট আপ কিন্তু আমি বদলে দেব। তোমাকে আরো অনেক বেশি স্মার্ট হতে হবে, বুঝলে? জি বুঝছি। উপমার হাতে যখন তুমি পড়েছো, আমার মনে হয় তোমার ভালোই হবে। কাজল, তোমাকে একটা উপদেশ দিব। কি দেব? কেন দিবেন না? আপনারা দুজন তো আমার বড় বোনের মতো। কথায় কথায় হুট করে আবার বিয়ে করে ফেলো না। এইটুকু বয়সে দুবার বিয়ে করেছো। বিয়েই যে জীবনের সব কিছু নয়, সেটা নিশ্চয় এতদিনে বুঝে গেছো তুমি। আমি কানে ধরছি আপা, আপনারা বললে আমি নাকে ক্ষত দিব। আর বিয়া না, আমার যা শিক্ষা হওয়ানের হয়ে গেছে। আমার যা শিক্ষা মনের হয়ে গেছে। হাসবেন না, হাসবেন না, একদিনে কি ভাষা ঠিক হয়? জানি একদিনে ভাষা ঠিক হয় না, সেটা আমিও জানি। আলকা থেকে দেখেন,
সব একবারে ঠিকঠাক করবো। আচ্ছা ঠিক আছে, কালকা থেকে দেখুন সব একবারে কাল থেকে ঠিকঠাক কইস, আর আজকা যা কাউনে কইয়ালো। অনেকদিন পর প্রাণ খুলে হাসলাম ম্যাডাম। আপনি যত যাই বলেন না কেন মিনহাজ ভাই, আজকে কাজটা আপনি মোটেও ঠিক করেন নাই। আমি অন্তত আপনাকে সাপোর্ট করতে পারছি না। তা তো পারবাই না, সবাই মেয়ে মানুষের পক্ষ নিয়ে কথা বলে। শালার সারা দুনিয়াটাই হয়ে গেছে মেয়ে মানুষের ভাড়ুয়া। দেখেন, বাজে কথা বলবেন না। আর এসব কথা আপনি আমাকে বলছেন কেন? আশিক ভাইকে বলেন। ওই আশিক ভাইকে যা বলার আমি বলবো, তবে তুমিও জেনে রাখো রিপন, এই মিনহাজের তোমাদের এই প্রোডাকশনের কাজ ছাড়া আরও অনেক কাজ আছে। আর কটা দিন যেতেই দাও না, তারপরে এই মিনহাজকে তোমাদেরকে তেলাতে হবে, এই আমি বলে রাখলাম। দেখেন মিনহাজ ভাই, ভবিষ্যতে আপনি কত বড় আর্টিস্ট হবেন, কত বড় সেলিব্রিটি হবেন, সেটা না হয় সময় আসলে দেখা যাবে, কিন্তু আজকে আপনি যে কাজটা করেছেন সেটা মোটেও ঠিক করেননি। শোনো রিপন, তোমরা তো শুধু আমার দোষটাই দেখলা, ওই মেয়ের দোষটা একবারও তোমাদের চোখে পড়লো না। তুমি যদি নিজে কানে একবার ওর কথাগুলো শুনতা, তাহলে বুঝতে পারতা ওই মেয়ে কত ধানি মরিচ। দেখেন মিনহাজ ভাই, অনন্যা আপু সম্পর্কে বাজে কথা বলবেন না। ওনাকে আমরা খুব ভালো করেই চিনি, আপনার আগে থেকে ওনার সাথে আমরা কাজ করি। আমার তো মনে হয় মিডিয়াতে যত নায়িকা কাজ করে তার মধ্যে অনন্যা আপুর ব্যবহার সব থেকে ভালো। আপনি বললেই হবে। আর আপনি তো প্রথম দিন এসেই ওনার সাথে রাব বিহেভ করেছেন। আপনার ভাগ্য ভালো যে সেটা বিদ্যুৎদার কানে যায় নাই। বিদ্যুৎদার কানে গেলে এই লাইনে আপনার কাজ করা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ রিপন, তুমি কি ভেবেছো মিডিয়াতে কাজ না করলে আমার চলবে না? আমার জন্য কি কাজের অভাব আছে? আর আমি কি এই মিনহাজ বানের জলে ভেসে এসেছি? অনন্যা আপুর সাথে যা করেছেন করেছেন, কিন্তু অরূপদার সাথে আপনি রাব বিহেভ করেছেন। তো অরূপদার মতো একজন সিনিয়র আর্টিস্ট আমাদের মতো জুনিয়র আর্টিস্টের গ্যাঞ্জামের মধ্যে আসছে কেন? কেন আসবে না? দেখেন মিনহাজ ভাই, এসব ব্যাপারে কিন্তু আমি কোনোভাবে আপনাকে সাপোর্ট করতে পারছি না। আমি নিজের কানে শুনেছি আপনি অনন্যাকে যা মুখে আসছে তাই বলছেন, আর উনি একজন সিনিয়র আর্টিস্ট, চুপ করে থাকবেন? আমার তো মনে হয় উনি যা করেছেন ভালো করেছেন। এত কথা তো দরকার নেই রিপন, তুমি আমার রেমুনারেশনটা কয়দিন কি হয়েছে হিসাব করে আজকে ক্লিয়ার করো, আমি তারপর চলে যাচ্ছি। আর আমি দেখে নিব কে কত বড় আর্টিস্ট। আজকে কোনো পেমেন্ট দিতে পারবো না, আপনি কালকে স্বর্ণলতায় আসেন। হ্যালো, ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ এত রাতে কি ব্যাপার? কেন, কোনো সমস্যা? উফ, শান্তিতে একটু ঘুমাতেও দেয় না। আচ্ছা রাখছি তাহলে। বলো, ঘুম তো ভেঙেই ফেলো। শোনো, ওই ব্যাপারটা নিয়ে ভাবছিলাম। কোন ব্যাপারটা? মারিয়া অ্যাঞ্জেল। কিছু পেলে? আমার মাথায় একটা আইডিয়া এসেছে। বলে ফেলো। ধরো, আমরা যদি ওদের গাড়িটা কিনে নিই, মানে মারিয়া জানলো যে আমরা এমনি নিয়েছি, কিন্তু ওর বাবা জানলো। আইডিয়াটা তো মন্দ না, কিন্তু এত টাকা আমরা কোথায় পাবো? কত দাম হতে পারে বলো তো? কোনো আইডিয়া আছে? তাও তো 7-8 লাখের কম হবে না। ওরে বাবা, তাহলে তো অনেক টাকা। তাহলে থাক, কেনা দরকার নাই। আমি ভেবেছি 1-1.5 লাখ টাকা হয়ে যাবে। তুমি কি মাটিতে থাকো নাকি স্বর্গে? এখন তো 1.5 লাখ টাকায় একটা মোটরসাইকেল কিনতে পারবে না। এই চিন্তা বাদ দাও, আর অন্য কোনো আইডিয়া থাকলে বলো। না, আর কোনো বুদ্ধি নাই। আমি ভেবেছিলাম গাড়িটা কিনলে ওদের প্রবলেমটাও সলভ হবে, আবার আমাদেরও একটা গাড়ি থাকলো। আমার কতদিনের শখ যে আমাদের একটা গাড়ি হবে। সেই গাড়িতে চড়ে আমরা হংস মিথুন হয়ে ঘুরে বেড়াবো নাকি? তুমি আর আমি, কি মজা হতো না? থাক, গাছে কাঁঠাল থাকলে না হলে গোফে তেল দিলে হতো, সেই কাজটাই তো নাই। তুমি আসবে না? না। কোরবানির জড়িয়ে আর কতদিন ঘুমাবো? সারা জীবন। আমি আর আসবো না। চলে এসো না, কালকে আসো।
না, এটা তোমার শাস্তি। অনেক শাস্তি দিয়েছো বাবা, এবার একটু ক্ষান্ত দাও। জি না, আরও শাস্তি তোমার পাওনা আছে। শোনো, রাখি, কালকে কথা হবে। থ্যাংক ইউ দাদা। কোনো থ্যাংক ইউ দরকার নেই, এটা আমাদের কাজ, আমাদের জব। আপনাকে অনেক ধন্যবাদ আশিক ভাই, খুব কষ্ট করলেন। যাক, এই প্রথম কেউ ডিরেক্টরকে ধন্যবাদ জানালো। তাই আসলেই আমরা সবাই যার যারটা চিন্তা করি, আমার শট আগে হলো না কেন, তারটা কেন আগে হলো, কেউ কিন্তু ডিরেক্টর বা ইউনিটের কথা একদম চিন্তা করি না। না না অনন্যা, এটা ঠিক হলো না, একেবারেই ঠিক হলো না। আমি কিন্তু পুরো ইউনিটটাকে থ্যাঙ্কস দিই, কারণ আমি জানি যে একটা মোটর গাড়ি যেমন ছোট্ট একটা স্ক্রু ছাড়া চলে না, তেমনি একটা ইউনিটে কিন্তু একটা ছোট্ট কাজ যে করে তাকে ছাড়াও চলে না। যেমন যে ছেলেটি চা দেয়, যে ছেলেটি বুমস্টিক ধরে, তারও কিন্তু একটা বড় ভূমিকা আছে। কাজের কম বেশি হতে থাকতে পারে, কিন্তু মর্যাদা সবার সমান। এই কথাটাই সবাই বুঝতে চায় না দাদা। সবাই যদি এটা বুঝতো তাহলে তো আশিক ভাইয়ের প্রেম কমে যেত। আচ্ছা শোনো আশিক, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। তুমি কিন্তু ব্যাপারটাকে ভেবে ছেড়ে দিও। ওর নামে তুমি ডিরেক্টরস গিল্ড, আর্টিস্ট গিল্ড সব জায়গায় কমপ্লেন করবে, এবং ওকে কিছুতেই ছেড়ে দেবে না, ওর বিরুদ্ধে অ্যাকশন হতেই হবে। হ্যাঁ নিশ্চয়ই, আপনি না বললেও আমি কমপ্লেন করতাম দাদা। এতদিন কাজের স্বার্থে ওকে সহ্য করে গেছি, এখন আর ওকে নিয়ে আমি কাজ করব না। রাইটারকেও বলবো ওকে বাদ দিয়ে দিতে। এরকম হুটহাট একটা ক্যারেক্টার বাদ দেওয়া যায় নাকি? স্টোরি লাইনে তো দেখলাম ওর অনেক অ্যাক্টিভিটিস। না না, ও সব কিছু না। শোনো, হয় ওকে রোড অ্যাক্সিডেন্টে মেরে ফেলবে রাইটার, আর তা নাহলে পরে ওকে বিদেশে পাঠিয়ে দেবে, বাস মিটে গেল। বাহ, ভেরি ইন্টারেস্টিং, খুব ভালো হয়। শোনো আশিক, এক বস্তা আলুর মধ্যে যদি একটা আলুতে পচন ধরে, ওই আলুটাকে সরিয়ে ফেলতে হবে, না হলে কি করবে জানো? ওই পচা আলুটা সমস্ত বস্তার আলুটাকে পচিয়ে দেবে। ঠিক বলেছেন দাদা, আমি গিয়েই বিদ্যুৎদার সঙ্গে কথা বলবো। বিদ্যুৎদা যেরকম মানুষ, আমি শিওর এসব স্টোরি শুনলে ওর পিন্ডি একেবারে চটকিয়ে দিবে। শোনো, আমি তোমাকে একটা কথা বলি অনন্যা, তুমি একটু সাবধানে চলাফেরা করো, কারণ আজকালকার ছেলে মেয়েরা তো একবার মাথা গরম, কখন কি করে ফেলে। আপনি ভয় পাচ্ছেন দাদা? আপনারা আমাকে যতটুকু শান্তশিষ্ট মনে করেন, আমি আসলে অতটা শান্তশিষ্ট না। বাবা, তুমি মারামারি করতেও পারো? প্রয়োজন হলে পারি বই কি। আচ্ছা, দেখে তো তা মনে হয়নি কখনো। সময় হলে বুঝতে পারবেন। যাক, ভরসা পেলি। আশিক, এবার আমরা গাড়ি তুলবো তো? হ্যাঁ আমরা উঠবো দাদা। আচ্ছা, রিপনটা যে গেল কোথায়? প্রোডাকশন, ব্যাগগুলো গাড়িতে তুলে দাও। আচ্ছা চল। হ্যাঁ মা, বলো। আরে তুই কি বলতো, তুই নাকি কদিন ধরে তোমার বাড়িতে আছিস? হ্যাঁ আছি তো। কেন রে, আবার কি হয়েছে? কই কিছু না তো মা, এমনি। কিছু হয়নি তো উপমার বাড়িতে কেন? না মানে, না মাকে বলা যাবে না, মা আবার টেনশন করবে। কি হলো বল। না, উপমা রিকোয়েস্ট করলো সেই জন্য। বুঝো না, একা একা থাকে তো, এই জন্য বললো কয়েকদিন এসে থাক। তাই বলে বলা নেই কওয়া নেই হুট করে। মা তুমি উপমাকে চেনো না, একবার মুখ থেকে কিছু বের হলে আর ছাড়াছাড়ি নেই। নাছোর বান্দা, আমাকে তড়িঘড়ি করে এখানে এনে তারপর ছাড়লো। ও তাই বল, আমি তো শুনে একদম টেনশনে পড়ে গেলাম। আচ্ছা সত্যি করে বল তো, সাব্বিরের সাথে কিছু হয়নি তো? তুমি এসব নিয়ে শুধু শুধু টেনশন করো না। আচ্ছা সাব্বির জানে? তো শ্বশুর শাশুড়ি জানে? সব সবাই জানে মা, এ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তুমি কার কাছে শুনেছো? কেন, নিমগ্নর কাছে শুনলাম। ও কালকে রাতে মিমকে নিতে এলো, তখনই শুনলাম।
ও তো মিমকে এখানে রেখে যায়, সকালে রেখে যায় আবার সন্ধ্যায় নিয়ে যায়। ও হ্যাঁ, ও তো এখন চাকরি করছে। হ্যাঁ জানি তো, তোর ওখানে জয়েন করেছে, তোদের সাথে দেখা হয়, তোরা একসাথে দুদিন লাঞ্চ করেছিস, সব গল্পই করে। কিন্তু তুই যে উপমার বাড়িতে আছিস তা কিন্তু বলেনি, কালকে কথায় কথায় বলে ফেললো। আমি তো শুনে আকাশ থেকে পড়লাম। মা মনে হয় বলতে ভুলে গিয়েছিল। হবে হয়তো। আচ্ছা তুই ওখানে কদিন থাকবি? এই তো আর 2-1 দিন। তুই উপমার বাড়িতে গিয়ে বসে আছিস আর আমার এখানে একটিবার আসতে পারিস না। বোঝো না মা, নতুন চাকরি, সকালবেলা বের হই আর আস্তে আস্তে রাত হয়ে যায়। তারপরেও তো তোকে কতদিন দেখিনি বলতো। আচ্ছা ঠিক আছে, আমি আজকে তোমার সাথে দেখা করে আসব। সত্যি আসবি তো? সত্যি মা, অফিস থেকে বের হতে যত দেরি হোক তোমার সাথে দেখা করে তারপর ফিরবো। আচ্ছা ঠিক আছে, আয়, আমি রাখছি, বাই। টেবিলে গিয়ে বসেন, নাস্তা আনছি। কিন্তু তুমি নাস্তা বানাচ্ছ কেন? আমি বানাবো। কেন আপা, আমার হাতে নাস্তা খাবেন না? আরে তা না, তুমি তো এখনো পুরোপুরি সুস্থই হওনি, এত কষ্ট করছো কেন? আমি এখন অনেক ভালো আছি, দেখছেন না, এই যে এটা ছাড়াই দাঁড়াতে পারছি, আর একটু একটু হাঁটতেও পারি। হয়েছে, তোমাকে আর বীরত্ব দেখাতে হবে না, যাও তুমি রেস্ট করো, আমি নাস্তা বানাচ্ছি। আমার তো হয়েই গেছে, আপনি যান ডাইনিংয়ে গিয়ে বসেন, আমি নাস্তা নিয়ে আসছি। কত সকালে উঠেছো তুমি? 5:30টায়। বলো কি, এত সকালে? আপা, গার্মেন্টসে চাকরি করি, সকাল 5:30টায় ঘুম থেকে উঠতে হয়, রেডি হয়ে 6:30টার মধ্যে বের হতে হয়। 8টার মধ্যে অফিসে পৌঁছাতে না পারলে তালা বন্ধ করে দেয়, কোনোভাবে আর ঢুকতে দেয় না। কত দূর হাঁটতে হয় জানেন? 3 কিলোমিটার। সত্যি গার্মেন্টসের মেয়েরা এত পরিশ্রম করে, দেখি তো সকালবেলা দলে দলে সব একসাথে হেঁটে যায়, আর এত জোরে হাঁটে, আমরা কখনো এত জোরে হাঁটতে পারবো না। উপায় কি আপা, 8টার মধ্যে পৌঁছাতে না পারলে গেট বন্ধ করে দেয়, কান্নাকাটি করলেও আর গেট খোলে না। তাই নাকি? বলো কি, কেউ যদি 2-4 মিনিট লেট হয়ে যায় তখন? ওই দিন অ্যাবসেন্ট, বেতন কাটা, কোনো লাভ নেই। ওরে বাবা, এ তো তাহলে খুবই কড়াকড়ি। এই জন্যই তো একেবারে ঘড়ির কাঁটা মেনে চলতে হয়, ঝড় হোক, বৃষ্টি হোক, রোদ হোক, যাই হোক, কোনো মাপ নেই। আসলে আমরা কত সুখে আছি। তোমার এসব গল্প পরে শুনবো, আমি যাই, আমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি টেবিলে গিয়ে বসেন, আমি আপনার জন্য নাস্তা আনতেছি, আর আপনার টিফিন বক্সেও খাবার দিয়ে দিতেছি। হঠাৎ করে আনতেছি দিতেছি, এসব কেন? ভুল হয়ে যায় আপা, সরি। আনছি, দিচ্ছি। মনে থাকে যেন। ঠিক আছে, দাও।